হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মুভির গল্প স্বল্প। আজকে তোমাদের মাঝে আরেকটি নতুন মুভির কাহিনী নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকের মুভিতে আমরা দেখব যে রাস্তাঘাটে চলতে চলতে আমাদের মাঝে কিভাবে চুরি হয়, আর সেই সঙ্গে ছিনতাই ও জুয়া এই কাজগুলো কিভাবে করা হয় সেটা জানতে পারবেন। গল্পটিতে বেশ কিছু সাইকোলজিক্যাল ট্রিক দেওয়া আছে যেগুলো আপনাকে ভাবাতে সাহায্য করবে। চলুন তাহলে মুভির মূল কাহিনীতে যাই। মুভির শুরুতেই আমরা দেখতে পাই নিকি নামের এক লোককে, যে একটি 5 স্টার হোটেলে বসে খাবার খাচ্ছিল। তখনই তার সামনে একটি মেয়ে আসে আর এসে বলে সে তার বয়ফ্রেন্ড হবে কিনা, কারণ একটি ছেলে তাকে খুব খারাপ নজর ভাবে দেখছে। নিকি এটা শুনে রাজি হয়ে যায়। আসলে জেসের প্ল্যান ছিল নিকিকে লুট করা। এরপর তারা একটি রুমের মধ্যে গিয়ে ভালোবাসা আদান প্রদান করে। এমন সময় মেয়েটির স্বামী সেখানে চলে আসে। সেখানে তাদেরকে এই অবস্থায় দেখে নিকিকে বন্দুক তাকিয়ে গুলি করতে চায়। নিকি বলে যে শুট করো আমাকে। তখন মেয়েটি বলে আমরা ধরা পড়ে গেছি, তাদের প্ল্যান ফেল হয়ে গেছে। নিকি তখন বলে তাদের প্ল্যানের ব্যাপারে আগে থাকতে সে জানতো যে তারা তাকে লুট করার জন্যই এসব করেছে। নিকি তাদেরকে বলে তারা যদি কখনো চুরি করে তাহলে যতক্ষণ পর্যন্ত কাউকে বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত না তারা সাকসেস হয়। সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত তাদেরকে মিথ্যা বলেই যেতে হবে। আর এই নিকি কোনো সাধারণ লেভেলের চোর নয়। আর এদিকে জেস ছিল ছোটখাটো একটা চোর, যেমন ধরুন মানুষের পাস চুরি করা, ব্রেসলেট চুরি করা, আংটি চুরি করা, এই ছোটখাটো চুরিগুলো জেস করে থাকতো। নিকি জেসকে বলে তাকে ভালো চোর হতে হলে অনেক কিছু শিখতে হবে। এরপর নিকি জেসকে ফলো করে। সে বুঝতে পারে জেসের মধ্যে আলাদা কিছু আছে। তারপর সে জেসকে শিখায় কিভাবে হিপনোটাইজ করে মানুষের কাছ থেকে সবকিছু নিতে হয়। এরপর সে তার সঙ্গে সেটা প্র্যাকটিক্যালি করে। মানুষের কাছ থেকে কোনো কিছু চুরি করতে গেলে সর্বপ্রথম তার ধ্যান আটকাতে হবে। আর ধ্যান আটকাতে পারলেই তার কাছ থেকে যে কোনো কিছুই আদায় করা সম্ভব হয়। এরপর কিছুদিন কেটে যায়। তারপর তারা দুজন আবার দেখা করে। জেস লিকিকে রিকোয়েস্ট করে সে তার সাথে চুরি করবে আর একজন প্রফেশনাল চোর হয়ে উঠবে। প্রথমে নিকি রাজি হয় না, কিন্তু জোরাজুরি করাতে নিকি রাজি হয়। তারপর সেখানে একজন লোক আসে যার নাম হোস্ট। হোস্ট নিকিরি দলের একজন সদস্য। সে জেসকে তাদের দলে অভিবাদন জানায়। তারপর তারা খুনসুটি করে। নিকিদের একটি বড়সড় টিম ছিল যার কাজ ছিল চুরি করা। পরের সিনে আমরা দেখতে পারি তারা বাজারের মতন একটি এরিয়া যায়। সেখানে তারা টিম বানিয়ে চুরি করবে। একজন চুরি করবে আর সেই মাল অন্য একজন নিয়ে যাবে। আসলে এটা ছিল জেসের জন্য একটা পরীক্ষা। জেস তার পরীক্ষা খুব ভালোভাবে পাশ করে। এইখানে তাদের একটি গেম ছিল মানুষকে কিভাবে বোকা বানানো যায়। পরের সিনে আমরা দেখতে পাই নিকি জেসের উপর জুড়ে জুড়ে চিল্লাতে থাকে। আসলে এটাও তাদের চুরির একটা প্ল্যান ছিল, আর এই প্ল্যান জেস জানতো না। যখন নিকি জেসের উপর চিল্লাতে থাকে তখন আশেপাশের লোক জেসের আর নিকির দিকে মনোযোগ দেয়। সেই সুযোগে নিকির দলের লোকেরা মানুষের ব্যাগ চুরি করে নিয়ে যায়। নিকির কাজ ছিল মানুষের ধ্যান আটকানো, আর বাকি সদস্যদের কাজ ছিল জিনিসপত্র সরানো। এই শহরে যতগুলো হোটেল বা রেস্টুরেন্ট আছে সবগুলোতেই চোরে ভরা ছিল। কেউ টিম বানিয়ে কাজ করত, আবার কেউ একা একাই কাজ করত। এরা মানুষের কাছ থেকে ক্রেডিট কার্ড চুরি করে নিত আর কয়েক সেকেন্ডের মধ্যেই সকল তথ্য কপি করে নিত। আর যার কাছ থেকে এটিএম কার্ড চুরি করেছিল সে বুঝার আগেই তার কাছে কার্ড দিয়ে দিত। যার এটিএম সে যদি বুঝতে পারত যে তার কার্ড চুরি হয়ে গেছে, তখন কর্তৃপক্ষ 1 ঘন্টার মধ্যেই অ্যাকাউন্ট ব্লক করে দিত। আর তারা সেই এটিএম থেকে একটা টাকাও তুলতে পারবে না।
তারা একটি এটিএম এর উপরে আরেকটি নকল এটিএম মেশিন লাগিয়ে রাখতো। এটার নাম হলো স্কিমার মেশিন। এই মেশিনটা মানুষের সকল কার্ডের ডাটা কপি করে রাখতো। তারা এই ডাটা ব্যবহার করে পরবর্তীতে এটিএম থেকে টাকা তুলে নিত। এর পরের সিনে দেখতে পারি জেস নিকিদের আড্ডাখানায় চলে গেছে। তারা সকল মালামাল চুরি করে এখানে রাখতো। তাদের এই টিমে টোটাল 30 জন লোক আছে। এদের মধ্যে কাউকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তারা পুলিশকে ঘুষ দিয়ে ছাড়িয়ে নিয়ে আসতো। চুরির পরে যে যত টাকা ইনকাম করেছে সেগুলো ভাগাভাগি করে নিয়ে যায়। সেখানে জেসের একটি হার পছন্দ হয়। নিকি এই হার জেসকে দিতে চায় না। তখন বলে চুরি করা জিনিস আমাদের কাছে রাখতে নেই, তাহলে যে কোনো সময় আমরা ফেঁসে যেতে পারি। ধীরে ধীরে নিকি ও জেস দুজনকে পছন্দ করতে শুরু করে। এর পরের সিনে দেখা যায় ফরাদ আর জেস এক জায়গায় বসে চুরির প্ল্যান করছিল। তখন ফরাদ হার্ট অ্যাটাকের নাটক করে। এটা ছিল মানুষের দেন আটকানোর জন্য তাদের একটা চাল। ফরাদ যখন অ্যাক্টিং করে তখন জেস চিল্লাচিল্লি করে মানুষের দেন আটকানোর চেষ্টা করে। তখনই সবার মনোযোগ সেখানে চলে যায়, আর এই সুযোগে তাদের দলের সদস্যরা সবার ওয়ালেট, মোবাইল, আংটি, ব্রেসলেট এগুলো চুরি করে নিয়ে যায়। জেস তখন বয়স্ক লোকের হাত থেকে একটি ঘড়ি চুরি করে ফরাদের পকেটে ঢুকিয়ে দেয়। সেখানে হোস্টও বসেছিল। সে একজনের ওয়ালেট চুরি করে তার পকেটে ঢুকিয়ে নেয়। সবাই চুরি করার পর নিকি তাদেরকে জানায় গত এক সপ্তাহে তারা সবাই মিলে যা চুরি করেছে খরচ করে তাদের কাছে $1.2 মিলিয়ন রয়েছে। এটা শোনার পর সবাই অনেক খুশি হয়ে যায়। নিকি তাদের সবাইকে বলে তাদের হিসাব সময় মতো সবাই পেয়ে যাবে। সেই রাতে তারা বেশ কিছু সময় এনজয় করে। এরপর তারা যে যার মতো আলাদা হয়ে যায়। পরের দিন হোস্ট নিকিকে সেই $1.2 মিলিয়ন দিয়ে দেয়। এরপর সে তাকে বলে এই টাকা যেন নিকি জুয়া না খেলে। এরপর নিকি আর জেস একটা ম্যাচ দেখতে যায়। আসলে তারা এখানে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখছিল। এরপর তারা ম্যাচ দেখতে দেখতে একটা সিদ্ধান্ত নেয় যে তারা একটা খেলা খেলবে। যে সঠিক বলতে পারবে সে জিতবে। এরপর নিকি একটি লোককে দেখিয়ে বলে সে কি ক্যাচ ধরতে পারবে। যদি সে ক্যাচ ধরতে পারে তাহলে সে হারবে, আর যদি ক্যাচ না ধরতে পারে তাহলে সে জিতবে। কিন্তু লোকটি ক্যাচ ধরতে পারে না, এই জন্য নিকি এখানে জিতে যায়। এরপর তারা একটি মেয়েকে নিশানা করে। মেয়েটি এখান থেকে বাইরে বের হবে। মেয়েটি বের হওয়ার সময় কতজন লোক তাকে দেখবে। যত জন লোক দেখবে সেটা যদি কেউ সঠিক বলতে পারে তাহলে $10 জিতবে, বা এর আশেপাশে বললেও সে $10 জিতবে। তাদের এই কর্মকাণ্ডগুলো কিছুক্ষণ ধরে একজন চাইনিজ লোক দেখছিল এবং সেই লোকটিও বলে যে সে তাদের সাথে খেলবে। এই চাইনিজ লোকটির নাম হলো লি কু হাং। নিকি তখন রাজি হয়ে যায়। তখন নিকি বলে এই মেয়েটাকে 3 জন লোক দেখবে। চাইনিজ লোকটা বলে 5 জন লোক দেখবে। জিস বলে 8 জন লোক দেখবে। মেয়েটা যখন স্টেডিয়াম থেকে বাইরে বেরোচ্ছিল তখন দেখা যায় 7 জন লোক মেয়েটার দিকে পিছনে ফিরে তাকিয়েছিল। তাই এখানে জেস জিতে যায়, কারণ তার উত্তরটি 8 জনের কাছাকাছি ছিল। তারা দুজন হেরে যাওয়ার পর তাকে $10 করে দিয়ে দিয়েছিল। এরপর তারা দুজনে খেলার ব্যাপারে 1000 করে বেট ধরে, কিন্তু জেস বেট ধরে না। জেস বলে সে খেলা সম্বন্ধে বুঝে না, তাই সে এখানে বেট ধরবে না। নিকি বলে একটু পরে এই ম্যাচে পেনাল্টি হবে। চাইনিজ লোকটা বলে পেনাল্টি হবে না। তখন দেখা যায় লিও এই ম্যাচে হেরে যায়। এরপর $1000 তাকে দিয়ে দেয়। তারপর লিও $5000 একটা বেট ধরতে চায়। নিকি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে রাজি হয়ে যায়। তারপর লিও বলে প্লেয়ার বল ধরে দৌড়াবে, বল ছুঁড়ে মারবে না। এরপর দেখা যায় সেটাই হয়। এখানে নিকি $5000 হেরে যায়। এরপর নিকি সেখান থেকে উঠে যাচ্ছিল, তখন চাইনিজ লোকটি বলে সহজ একটা গেম খেলবে। প্লেয়ার বলটা ছুঁড়ে মারবে, যদি গোল হয় তাহলে নিকি জিতে যাবে, আর যদি গোল না হয় তাহলে লিও জিতে যাবে।
ঠিকই প্লেয়ার বল গোলপোস্টে ছুঁড়ে মারে কিন্তু গোল হয় না, যার কারণে নিকি এখানে $10,000 হেরে যায়। নিকিকে যতই হারা হয় সে ততই রেগে যায়। এবার সে $50,000 বেট ধরে। সে বলে প্লেয়ার বল ধরে দৌড়াবে না, কিক মারবে, কিন্তু দেখা যায় এবারও সে হেরে যায়। জেস তাকে বোঝায় জুয়া আর খেলো না, এখান থেকে চলো পালিয়ে যাই। কিন্তু নিকি তার কোনো কথাই শুনে না। সে রেগে মেগে গিয়ে $1,00,000 বেট ধরে। সে বলে প্লেয়ারটা ক্যাচ ধরবে না, ক্যাচ ছেড়ে দিবে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এবারও হেরে যায়। সে যতই হারে সে ততই রেগে যায়। ধীরে ধীরে সে বেট বাড়াতে থাকে। নিকি যে টাকাগুলো দিয়ে বাজি ধরেছিল সেগুলো তার একার টাকা না, টিমের সবার টাকা ছিল। এই কারণে জেস তাকে বারবার বুঝাচ্ছিল সে যদি এমনভাবে হারতে থাকে তাহলে টিমের সবার টাকা কিভাবে সে দিবে, কিন্তু সে জেসের কোনো কথাই শুনে না। নিকি তার রাগ কন্ট্রোল করতে না পারে সে আবারও বেট ধরে। এরপর সে $1,000,000 বেট করে, যার পাশের নাম্বার যত বেশি হবে সে এই বেটে জিতে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত নিকি এবারও হেরে যায়, তার তাসের নাম্বার কম ওঠে। নিকি এবার কি করবে সে কিছুই বুঝে উঠতে পারে না। তার কাছে যত টাকা ছিল সব হেরে যায়। এরপর সে আবারও রেগে যায় আর সে এবার $2,000,000 বেট ধরে। শর্ত হচ্ছে মাঠে যত প্লেয়ার আছে তাদের থেকে একজনের জার্সি নাম্বার লিও মনে রাখবে। এরপর সেই নম্বরটা নিকি নিজে বলে দেবে। খেলাটাকে আরো মজাদার করে তোলার জন্য নিকি বলে নিকি নিজে এই নাম্বারটা বলবে না, নাম্বারটা বলবে জেস। লিও এটা শুনে ভাবে সে খুব সহজেই এই খেলাটা জিততে পারবে। তারপর লিও দূরবীন দিয়ে মাঠের মধ্যে থাকা একজন প্লেয়ারের জার্সি নাম্বার চুজ করে আর নিকি বলে তার মনের মধ্যে যেই নম্বরটা আসবে সে যেন সেই নম্বরটাই বলে দেয়। এরপর জেস বলে সে এটা পারবে না, তার খুব ভয় লাগছে। নিকি তাকে শান্ত করে আর বলে তার মন যেটা বলবে সে যেন সেটাই বলে। এরপরে জেস দূরবীন দিয়ে মাঠের মধ্যে থাকা একটি প্লেয়ারকে চুজ করে। এরপর সে 55 নম্বরটা বলে দেয়। সে যখন এই নম্বরটা বলে তখন লিও বলে সে ঠিকই বলেছে। তারা এই বেটটা জিতে গেছে। তারা দুজনে $4,000,000 জিতে নেয়। নিকি যত টাকা হেরেছিল তার থেকে 3 গুণ টাকা সে জিতে নেয়। এরপর তারা ব্যাগ ভর্তি টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এই লোকটা হলো বিজনেসম্যান। তার সামনে যদি কেউ এরকম আজব খেলা খেলে তাহলে সেও তাদের সাথে এরকম লাখ লাখ টাকার বেট ধরে। আর নিকি এখানে এসেছে মূলত তাকে লুট করার জন্যই। আসলে তাদের টিমের সবাই মিলে এই প্ল্যানটা বানিয়েছিল, কিন্তু জেস এই ব্যাপারে কিছুই জানতো না। জেস জানতে চায় সে যদি হেরে যেত তাহলে সে কি করত। নিকি বলে সে যতক্ষণ পর্যন্ত না জিততো সে ততক্ষণ পর্যন্ত বেট খেলেই যেত। এরপর তারা দুজনে আলাদা হয়ে যায়। জেস এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ সে ভাবতো নিকি তাকে ভালোবাসে এবং তারা দুজনে একসাথে জীবন কাটাবে। নিকিও জেসকে অনেক ভালোবাসে, কিন্তু নিরাপত্তার কারণে তারা দুজন আলাদা হয়ে যায়। এরপর 3 বছর কেটে যায়। দেখা যায় একজন রেসার তার কাছে আসে। এই রেসারের নাম হচ্ছে গরিবা। সে একটা রেসার চ্যাম্পিয়ন। তার কাছে এমন একটা ডিভাইস আছে যেটা গাড়ির পারফরম্যান্স বাড়িয়ে দেয়। খুব সহজেই অন্য গাড়িকে বিট করে এগিয়ে যেতে পারে আর সে খুব সহজেই জিতে যেতে পারে। গরিবা নিকিকে বলে সে যেন তার অপোনেন্ট নেককে এমন একটা ডিভাইস বানিয়ে দেয় যেটা প্রথমে অনেক স্কিড করবে কিন্তু পরে সেটা স্লো হয়ে যাবে, আর এটা বানানো হয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। গরিবা চায় সে যেন এই রেসটা জিতে যায় আর তার যেই বিপরীত পক্ষ আছে সে যেন হেরে যায়। এই কাজটা করার জন্য সে নিকিকে $1,000,000 দিতে চায়। পিছনে যে বয়স্ক লোকটা আছে সে নিকিকে পছন্দ করত না, সে সবসময় নিকিকে ফলো করত। তখন তারা একটা প্ল্যান বানায়, কালকে রাতে গরিবা নিকিকে অপমান করবে।
এমনকি ধাক্কাধাক্কিও হবে, যাতে বুঝতে পারে গরিবা নিকির দুশ্মন। আর এভাবেই ম্যাক আর নিকি বন্ধু হতে পারে। তারা তার প্ল্যান মতো কাজ চালিয়ে যায়। পার্টিতে নিকি বলতে থাকে গরিবা একজন চোর। আসলে সে এসব কাজ করছিল ম্যাক এর নজরে আসার জন্য। সে যখন গরিবাকে মারতে যাচ্ছিল তখন সে জেসকে দেখতে পায়। জেস এখন গরিবার গার্লফ্রেন্ড। এটা দেখার পর সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে আর সত্যি সত্যি গরিবাকে মারতে থাকে। কিন্তু তাদের যে প্ল্যান ছিল সেটা সাকসেসফুল হয়। সে ম্যাকের নজরে আসে আর ম্যাক তাকে পার্টনার বানিয়ে নেয়। নিকি ম্যাককে বলে সে তার গাড়ির জন্য এমন একটা ডিভাইস বানিয়ে দিবে যেটা তার গাড়ির পারফরমেন্স অনেকটা বাড়িয়ে দিবে। তার বদলে সে $3 মিলিয়ন নিবে। ম্যাক সেই কথাতে রাজি হয়ে যায়। একদিন নিকি জেসকে দেখা করার জন্য ডাকে। সে জেসকে বলে এখনো সে জেসকে ভালোবাসে। জেস বলে আগের কথা বাদ দাও, সে এখন গরিবাকে ভালোবাসে, সে গরিবাকে ছাড়তে পারবে না। তখন নিকি জেসকে কাছে পাওয়ার জন্য ফরাদের সাহায্য লয়। ফরাদ তাকে একটা হার দেয়, যেই হারটা জেস অনেক আগেই পছন্দ করেছিল। সে বলে নিকি তোমাকে অনেক ভালোবাসে। তারা যখন আলাদা হয়ে গেছিল নিকি 2 বছর কিছুই করেনি। সে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। জেস এটা শোনার পর সিদ্ধান্ত নেয় সে নিকির জীবনে আবার ফিরে আসবে। এরপর তারা দুজনে লুকিয়ে লুকিয়ে আবার দেখাশোনা শুরু করে আর এভাবেই ভালোবাসা চালিয়ে যেতে থাকে। তারা দুজনে সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে পালিয়ে যাবে। তখন নিকি বলে তার একটা কাজ আছে, কাজটা শেষ করেই তারা পালিয়ে যাবে। এরপর নিকি একটা ডিভাইস ম্যাককে দেয়, যেটা ম্যাকের খুবই পছন্দ হয় আর গাড়ির পারফরমেন্স অনেকটাই বাড়িয়ে দেয়। এতে করে ম্যাক খুশি হয়ে তাকে $3 মিলিয়ন দিয়ে দেয়। নিকি এই ডিভাইসটি প্রতিটি খেলোয়াড়ের কাছে $3 মিলিয়ন করে বিক্রি করে দেয়। সে টোটাল $27 মিলিয়ন ইনকাম করেছে। এরপর সে আর জেস পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই গরিবা তাকে ধরে ফেলে। নিকি যে ডিভাইসটা সবার কাছে বিক্রি করে দিয়েছিল আসলে এটা গরিবার ছিল। নিকি গরিবার কম্পিউটার হ্যাক করে ডিভাইসটা নিয়ে নিয়েছে। নিকি তাকে জিজ্ঞেস করে সে কিভাবে তার কম্পিউটার হ্যাক করেছে, কারণ তার কম্পিউটার প্রতি 5 মিনিট পর পর পাসওয়ার্ড পরিবর্তন করে। তার কম্পিউটার হ্যাক করা এতটা সহজ নয়। নিকি তখন বলে হ্যাঁ, তোমার কম্পিউটার হ্যাক করা এতটা সহজ নয়। আসলে সে যখন জেসকে একটা গিফট দিয়েছিল সেটার ভিতর একটা ডিভাইস বসিয়ে দিয়েছিল। নিকি এটা করেছিল এজন্য যে সে যেন এই হারটা তার রুমে নিয়ে রেখে দেয় আর জেস ঠিকই তার রুমে নিয়ে রাখে, কিন্তু জেস এই ব্যাপারে কিছুই জানে না। সেই হারের ডিভাইসের জন্য নিকি সব তথ্য পেয়ে যেত আর এভাবে সে কম্পিউটার হ্যাক করে নেয়। এটা শুনে সেই বয়স্ক লোকটা তাকে গুলি করে দেয়। এটা দেখে গরিবা ভয় পেয়ে যায়। সে বলে তুমি এটা করেছো, তুমি সামলাও। এরপর সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই লোকটা হলো নিকির বাবা। সে তাকে বাঁচানোর জন্যই তাকে গুলি করেছিল। গরিবা হলো একজন রেস চ্যাম্পিয়ন, তার কাছে অনেক টাকা আছে। নিকি যে কাজটা করেছে তার জন্য আজীবনের জন্য তাকে জেলে ঢুকতে হতে পারে, না হলে তার পিছনে লোক লাগিয়ে তাকে মেরেও ফেলতে পারে। তাই সে নিজেই নিজের ছেলেকে গুলি করে আর নিজেই ট্রিটমেন্ট করে ঠিক করে ফেলে। আর এখানেই কাহিনীটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।